পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো। এই স্পন্টেনিয়াস ওভারফ্লোটা কিন্তু সবসময় আসে না। কেন বললাম? এই কবিতাকে কেন্দ্র করে সত্যেন্দ্রনাথ দত্ত যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে উনি মানে তুলনা করে কথা বলছিলেন, যে উনি বলেছিলেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তখন প্রশ্ন করা হয়েছিল যে সকলেই কবি নয়, বাংলা সাহিত্যের এত কবি কিন্তু কেউ কেউ কবি, তাহলে কারা কবি, কারা আপনার দৃষ্টিতে? তখন বলছে কবি হচ্ছে 2.5 জন। তখন সে মানুষকে ভগ্নাংশের আদলে নিয়ে গেছে। বলা হয়েছে তাহলে কে কে? আমার দৃষ্টিতে আমি সত্যেন্দ্রনাথ দত্ত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর নজরুল কিছু কিছু লেখা, এই দিয়ে 2.5 জন, 2 জন আর 2.5 জন। আসলে ওই সময়কার চিন্তা চেতনাগুলো আর এখনকার চিন্তা চেতনাগুলোকে যদি আমি ভাগ করি, এই জন্যই বলা হয় যে যাপিত জীবন যেমন সতত প্রবাহমান, ঠিক তেমনি কবিতাও প্রবাহমান। একদিন যেটা কবিতা হিসেবে গ্রহণযোগ্যই নয়, এখন সেটি শ্রেষ্ঠ কবিতা। কারণ 50 বছর আগেও গদ্যতেও যে কবিতা হয় এটি কারো মাথায় আসে নাই। তারও 50 বছর আগে গদ্যতেও যে কাহিনী লেখা যায় এটা কারো মাথায় আসেনি। যখন প্রমোদ চৌধুরী গদ্য শুরু করলেন, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু করলেন, তখন কিন্তু ধীরে ধীরে এই গদ্য লেখা শুরু হলো। তার আগে আমরা যে হৈমন্তী বিলাসী পড়ি, এর আগের কবিদের কাছে হৈমন্তী বিলাসী গেলে না, ওইটাও সন্ধে সন্ধে আপনাকে আমাকে শুনতে হতো। গদ্য ছিল না, গদ্য শুধুমাত্র অফিস আদালতে ছিল, আর হচ্ছে পত্রতে, তাও পত্র সন্ধে ছিল, মানে এরকম। কিন্তু বিবর্তনের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু এসছে। এই জন্য ইংরেজিতে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে চেঞ্জ ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। পরিবর্তনই হচ্ছে জগতের নিয়ম, তাই না? মুঘল ডাইনেস্টির কথার উদাহরণ যে আজ যে জাতি উন্নতির চরম শিখিরে, কাল তার পতন অবসম্ভাবী, এটি হচ্ছে ডাইনেস্টি। আজকের যে কবিতার আলোচনা, দেলোয়ার সুরা কবে কান্না হইয়া ঝরিবে, চমৎকার ছন্দ ছিল কবিতার ভিতরে। শখের নিকটে তার যে আরাধনা, এই আরাধনাটা কিন্তু সেই তখনও ছিল, এখনও ছিল। আমি আবার সেই ফিরে যাই, সুরঞ্জনা ওইখানে যেও না তো তুমি, বলো না তো কথা ওই যুবকের সাথে, কি কথা তাহার সাথে তার সাথে। এই যে তাহার সাথে আর তার সাথে, এই দুটো শব্দ ব্যবহারের মাধ্যমে দুটো যুগকে কিন্তু কবি নিয়ে এসছেন। তাহার সাথে মানে অতীতকে বোঝানো হয়েছে, যখন স্বাধী ভাষার আধিক্য ছিল, আর তার সাথে মানে বর্তমান সময়ে। যুগে যুগে সুরঞ্জনাদের কার কথা ছিল, তাহার সাথে কি ছিল, আর আজকে তার সাথে কি ছিল। দেলোয়ার সুরকবের সন্তানাদি হোক দোয়া করি, তাদের সাথেও কি কথা হবে আশা করি দেলোয়ার সুরকব সেটিও তার কবিতায় লিখে যাবে। তার নাতি নাতনিরা কিভাবে প্রেম করবে, তাদের সঙ্গে কি কথা, সেটাও যেন দাদু হিসাবে এখনই লিখে যান। কারিমুল হাসান, বাহাদুরের কলিজা। আমার একটা কথা মনে পড়লো, আমি যখন 3য় শ্রেণীতে পড়ি, তখন একটি ছাগলের খাসি আমার ছিল, ঠিক কেন জানি মিলে গেল এই কারিমুল হাসানের সাথে। সেটিকে ওইভাবে কোরবানির মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন সারাদিন আমি কেঁদেছিলাম, ওই ছাগলের মাংস আমাকে কেউ খাওয়াতে পারেনি কোরবানির। তো আসলে যে বাহাদুরের কলিজাটা আসলে কিন্তু খাওয়া হয়নি, কারিমুল হাসানের খাওয়া হয়নি বাহাদুরের কলিজা। ছন্দও ভালো ছিল। তো আমি একটু কারিমুল হাসানকে বলবো, উচ্চারণের দিকে তোমাকে আরেকটু খেয়াল করতে হবে। কিছু আঞ্চলিক উচ্চারণ তোমার ভিতরে পরিলক্ষিত হয়েছে, আশা করি সেটা দেখবা। আর ছাগল ছানা ও তো বলতেই মানা, অনেক কিছুই জানা, সুন্দর হয়েছে। ফরমান আলী বাবু, নিষাদ, এক মুঠো বেদনার কালুর ঘাটে, এই যে সুন্দর, যে বেদনাকে মুঠে ধরে, বেদনাকে কবিরা যেটা করে সেটি হচ্ছে যে আমরা যেটা দেখি আর স্বাভাবিক লোক যেটা দেখে, এই দুই দেখার ভিতরে পার্থক্য থাকতে হবে। আর পার্থক্য থাকে বলেই সাধারণ লোক সাধারণ লোক, আর কবিরা কবি। এই পার্থক্য থাকে বলেই
আমি ধন্যবাদ জানাই যে এক বেদনাকে এক মুঠে নিয়ে এসে ভালো করেছে। আশা করি এই ফরমান আলী বাবুর কাছে আমার অনুরোধ, এই বেদনাকে মুঠে করে ধরে থেকো ভাই, আমাদের কাছে যেন না আসে, আমরা একটু বেদনাহীনই থাকতে চাই। ইতিহাস এবং স্মৃতি কাতরতা এবং পরিবর্তনের পথ ধরে যে পরিবর্তিত পৃথিবী আসে, পরিবর্তন ঘটে, জীবনের বাঁকে বাঁকের যে পথ চলা সুন্দর করে উঠে এসেছে ফরমান আলী বাবুর লেখায়। আমি ধন্যবাদ জানাই হাফেজ আলী, আমি তাকে ধন্যবাদ জানাই, বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার নিজেরই দুই লাইন, আমি রবীন্দ্রনাথ নজরুলকে বলেন অনেক বড় বড় কবিতা মুখস্থ বলতে পারি, কিন্তু আমার দুর্বলতা আমি আমার কবিতা মুখস্থ বলতে পারি না, এটা আমার দুর্বলতা। এখন মেমোরি কাজ করে না, যদি ছোটোবেলায় লিখতাম তাহলে ওইটা মনে থাকতো। সেই তৃতীয় শ্রেণীতে পড়েছি, এখন তো ধর্মবর্ষণে বলতে পারি, বাট এখন যেটা পড়ি আর মনে থাকে না, হয়তো বা বয়সের দোষ। তো যাই হোক, শিশুতোষ কবিতা, প্রকৃতির যে স্মৃতিচারণ উনি সুন্দর করেছে। গ্রাম গ্রাম যে ঝিকিমিকি করে সেটা শালিকেরই যাক, সেই রকম তার কবিতায় এসেছে মানুষ, প্রকৃতি, শালিক, ধান গাছ, পাট গাছ, জলা, জাল জলা সুন্দরভাবে উঠে এসেছে, তাকে ধন্যবাদ জানাই। এমআরটি আর্য আমার বাবাজি, বিমূর্ত চোখে বিনয়ী প্রেম। আমার বাবাজির ভিতরে কিন্তু প্রেম একেবারে রসে টইটুম্বুর। জানি না আমার আম্মার সাথে তার কী অবস্থা হয়। তা তার যে কবিতার যে ছন্দ, বিরহ, পত্রালাপ, প্রথম দিকে কবিতাটি শুনে মনে হলো যে একেবারেই রসে রূপে ভরপুর একটা প্রেমের কবিতা, কিন্তু শেষে এমন বিষাদ তিনি ঢেলে দিলেন যে বিষাদ আমরা নিতে পারছি না। আমি নিজেও সেই বিষাদে, সেই রামিসার সঙ্গে আমরাও যেন এটা জড়িয়ে গিয়েছি। ওই ছোট্ট শিশু, দ্বিতীয় শ্রেণীর শিশু আমাদের সমাজ থেকে নেই হয়ে যাবে, তারও তো প্রেম ছিল, তারও তো ভালোবাসা ছিল। রামিসার ছবি আমি দেখেছি, কি চাহনি ওই ছোট বাচ্চার। ওই যে বলে না, আপনা মাংসে হরিণা বৈরি, হয়তো রামিসার ওই সুন্দর ওই চেহারাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। আমি এই আজকে মনন সাহিত্য সংগঠনের এই সাহিত্য সমালোচনার পক্ষ থেকেই আমি শিশু রামিচার সহ আরও যারা এইরকম শিকার হয়েছে নির্যাতনের, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং বাবাজিকে ধন্যবাদ দিয়েছি যে এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যে কবিতার প্রথমে একেবারেই টৈটুম্বুর প্রেম, কিন্তু পরবর্তীতে এমনই বিরহ যে বিরহ নেওয়াটা আমাদের জন্য অনেক কঠিন। এরপরে আমার স্নেহাস্পদ এমআর জামান কবি, উনি আমার বয়সে ছোট, তো মানে তারপর হচ্ছে কলেজেও যোগদানেও ছোট, কিন্তু কাজটা করেছে অনেক বড়। কারণ উনি আমার আগেও কিন্তু বই প্রকাশ করেছেন এবং তার যে যে সন্ময় ফাঁদ, এই ফাঁদে ধরা দিয়েছে সন্ধ্যের জাদু। সন্ধ্যের সেই জাদু, আহা কি মধু, সুন্দর করে উনি বলেছেন। এবং প্রত্যেকটা কবিতা, তার কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য যে অনুপ্রাসের ব্যবহার। যাপিত জীবন, জ জ, জাল জলা, এই যে জাল জলা, জ জ, একে বলা হয় বাংলা সাহিত্য অনুপ্রাস। এই অনুপ্রাসের ব্যবহারটা কিন্তু সকল কবি সবসময় করতে পারে না, কারণ এইগুলো ব্যবহার করতে গেলে দেখে সন্ধে মিলানো তার জন্য অনেক কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়। কিন্তু আমি খেয়াল করি যে এমআর জামান অত্যন্ত সুন্দরভাবে তার এই ছন্দের ব্যবহার করে কিন্তু কবিতাকে আমাদেরকে উপহার দিয়েছেন এবং তিনি তুলে ধরেছেন জীবনের কঠিন এক যাতাকল। তিনি যেমন বলেছেন যে ব্যাসদের বিরামহীন দেহ, ব্যাসদ, এই শব্দটা একটু খেয়াল করতে হবে। আমরা কিন্তু কবি, আমরা যেই শব্দ ব্যবহার করব, কবিদের কাছে কোনো ব্যাকরণ দরকার নাই। যদি ব্যাকরণ জানতে চান তাহলে শরৎচন্দ্রের নাম পাল্টাইতে হবে, তালবিস্বর র খণ্ডত্ব, তারপরে চন্দ্র, কিন্তু খণ্ডত্ব যদি মাঝখানে থাকে তাহলে খণ্ডত্ব উঠে গিয়ে সন্ধি নিয়ম অনুযায়ী ছয় ছয় হওয়ার কথা, তাহলে শরৎচন্দ্র হওয়ার কথা, কিন্তু নামটার কিন্তু শরৎচন্দ্র না, শরৎচন্দ্র। সুতরাং কবিদের কাছে ওই ব্যাকরণের জাঁতাকল সবসময় কাটে না, যেটি আবারও দেখিয়ে দিয়েছে কবি এমআর জামান। ব্যাসদের বিরামহীন বিহব্বল, বিবাদে মত্ত মনুষ্য সদৃশ আকৃতি। এই যে মানুষের মতো আকৃতি হলেই কি শোধ বাউলি থাকে? যদি শোধ থাকতো তাহলে রামিসাদের জীবন কি যেত? যেত না। ধন্যবাদ জানাই সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য। তা সর্বশেষে মনের জমিনে তার যে ঘাম, নিত্যকার বর্ষা, বিধবা দুঃখ, আমাদের জীবনের যাপিত জীবনের কথা ছোট্ট করে যেটি বলা হয়েছিল তা সকল কবিতাই আলোচনা করা হলো। আমার ভালো লেগেছে এটাই যে আজকে কোনো কবিতাই মানহীন হয়নি, প্রত্যেকটা কবিতায় মানদণ্ডে উত্তীর্ণ হয়ে গেছে
এবং আশা করি যে খুব অল্প, আসলে বলো না যে সাহিত্য আড্ডাতে যে 1000 লোক হবে তাহলে সেটি সাহিত্য আড্ডা থাকে না, সাহিত্য আড্ডাতে থাকতে হবে অল্পই, কারণ বোধ সম্পন্ন মানুষ তাদের জন্যই সাহিত্য আড্ডা। বলা হয়েছে নিরস প্রাণীর নয় সাহিত্য কবিতা, যারা সরস সরেশ তারাই কিন্তু এসছে। ধন্যবাদ সবাইকে।